প্রথমেই সংবাদ শিরোনাম। নাশকতা ঠেকাতে থানায় থানায় করা বার্তা, দেশজুড়ে চরম আতঙ্ক। জানাবো এনসিপির সঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের টানাপোড়েনের পেছনের কারণ। মনোনয়ন ঘিরে কঠোর বিএনপি। আওয়ামী লীগের 25 নেতাকর্মী গ্রেপ্তার, সারা দেশে আন্দোলনে হুঁশিয়ারি বার্তা দিল আওয়ামী লীগ নেতারা। শুনুন বিস্তারিত। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা ঘিরে দেশজুড়ে নাশকতার আতঙ্ক বিরাজ করছে। 13 নভেম্বর রায়ের দিন ধার্য করা খবরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রায় প্রতিহত করার মিশনে নেমেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাদের তরফে ওই দিন সারা দেশে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। দলটি পলাতক সিনিয়র নেতারাও এ নিয়ে তৎপরতা শুরু করেছেন। মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরও লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়েন্দা সংশ্লিষ্টরা ধারণা করছেন, রায়ের সিদ্ধান্ত আটকে দেওয়ার অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা নাশকতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল করার চেষ্টা করতে পারে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ভিডিও বার্তায় লকডাউনে ঘোষণার পর থেকে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগের নাশকতার কোনো পরিকল্পনা থাকলে তা ঠেকাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে পুলিশ সদর দপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে সারা দেশের পুলিশকে। থানায় থানায় দেওয়া হয়েছে কড়া বার্তা। আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে ঘর থেকে বের হতে না পারে সেজন্য থানা পুলিশকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। পুলিশের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের লকডাউনে বার্তা আসার পর থেকে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। রেঞ্জ ও এসপি কার্যালয় থেকে থানার ওসিদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। বার্তার পর থেকে সব থানা এলাকায় পুলিশ তৎপরতা ও নজরদারি বাড়িয়েছে। এলাকা ভিত্তিক নেতাকর্মীদের তালিকা করে তাদের অবস্থান শনাক্ত সহ কে কোথায় কি করছে সেসব খোঁজখবর নেওয়া হচ্ছে। বিশেষ করে 10 নভেম্বর থেকে পরবর্তী সময়গুলোকে গুরুত্ব দিয়ে মাঠে অবস্থান করছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতোমধ্যে নাশকতা বাস্তবায়নের পথেই হাঁটছে। ইতিমধ্যেই ঢাকার মোহাম্মদপুরের সেন্ট জোসেফ স্কুলে গত শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ থানায় জিডি করেছে। তবে কে বা কারা স্কুলে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। জিডিতে স্কুল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সেই সময় 3 নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়। কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুড়েছে সেটি তারা দেখেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে গত শুক্রবার রাত 11:15টার দিকে রাজধানীর রমনা কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশ এসে সেটি নিষ্ক্রিয় করে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তাছাড়া শনিবার রাত 2:50 দিকে মিরপুর 2 নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের 2টি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একাধিক সূত্র বলছে, ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ভালো আলামত নয়। নাশকতার উদ্দেশ্য ছাড়া শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটে না। এই থেকে বড় হামলার আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া নাশকতায় স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ ঠেকাতে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নানা উদ্যোগ নিয়েছেন। সোমবার থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে কড়াকড়ি শুরু হয়েছে। ঢাকার বাইরে থেকে কারা ঢুকছে খোঁজখবর নিচ্ছে পুলিশ। গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হচ্ছে। যানবাহন তল্লাশি করা হচ্ছে। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসাচ্ছে। কিছুদিন হোটেল মোটেলে কারা অবস্থান করছে সেসব তথ্য সংগ্রহ করছে পুলিশ। সন্দেহভাজন কাউকে পেলেই গ্রেপ্তার করা হচ্ছে। এছাড়া দেশজুড়ে নিয়মিত অভিযানের পাশাপাশি সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে, ঢাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ডিএপির সকল ইউনিটকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বাভাবিক সময়ের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া থানা পুলিশ মহড়া দেয়া সহ গোয়েন্দা তথ্য সংগ্রহ তালিকা ধরে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেপ্তার ও খোঁজখবর নিচ্ছে। এছাড়া নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা দেশের বাইরে অবস্থান করায় তাদের সমস্ত কার্যক্রম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচালনা করছে। পাশাপাশি আওয়ামী লীগের এসব বার্তা বিভিন্ন পেজ থেকে শেয়ার হচ্ছে।
কারা এসব পেজ ও গ্রুপ পরিচালনা করছে, দেশের ভেতর থেকে কারা গোপনে এসব গ্রুপের বার্তা ও পেজ শেয়ার করছে তাদের বিষয়েও সাইবার টিম নজরদারি করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক থানার ওসি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের লকডাউনের বিষয়টি গুজব হোক আর সত্যি হোক, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ঊর্ধ্বতনদের নির্দেশনা মতো কাজ করছি। যে এলাকায় কোনো ঘটনা ঘটবে সেই থানার ওসির ওপর দিয়েই চাপটা যাবে। তাই আগামী কিছুদিন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে থানা পুলিশ। এ নিয়ে আমাদের কড়া বার্তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেন, কোন ধরনের হুমকি ধমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবে না। পতিত আওয়ামী লীগের সাবেক শীর্ষ নেত্রীর মামলার রায়কে ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছেন। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন সাংবাদিকদের বলেন, রায় ঘোষণাকে কেন্দ্র করে নির্দিষ্ট হুমকির তথ্য কিংবা কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক থাকবে। এছাড়াও সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, এগুলো উড়ো খবর, কনফার্ম কিছু না, গুজবে কান দেওয়ার কোনো সুযোগ নেই। দেশে মানুষকে আশ্বস্ত করে বলতে চাই, র্যাবের গোয়েন্দা টিম ও সাইবার মনিটরিং টিম সবসময় তৎপর রয়েছে। এ ধরনের উড়ো খবর যখন আসে তখন আমাদের টিম আরো বেশি তৎপর হয়ে কাজ শুরু করে। এই ইস্যুকে ঘিরেও মনিটরিং শুরু হয়েছে। যে কোনো ধরনের তথ্য পেলে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের টিম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, বিভিন্ন পেজ ও আইডি থেকে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো দেশের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে। তবে তথ্য যাই হোক, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করব। কার্যক্রম নিষিদ্ধ দলটির কোনো কার্যক্রম করার সুযোগ নেই। আমরা আইনি ব্যবস্থা নেব। আগেও আমরা অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছি, আর চলমান ইস্যু নিয়ে আমরা তৎপরতা বাড়িয়েছি। আমাদের সাইবার টিমও এ নিয়ে কাজ করছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, ঢাকা রেঞ্জের প্রতিটি জেলায় নির্দেশনা দিয়েছি, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তার আগেও অনেক ধরনের হুমকি দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। 13ই নভেম্বর ঘিরে তারা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে আলোচনা আসতে চাইছে। তাদের আমরা সেই সুযোগ দেব না। পুলিশ সদর দপ্তরের ডিআইজি রেজাউল করিম সাংবাদিকদের বলেছেন, সারা দেশে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে কোনোভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে দূরত্ব বাড়ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। উপদেষ্টা পদ ছেড়ে আসিফ দলে কোন পদে আসবেন এ নিয়ে মূলত টানাপোড়েনের শুরু। দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ। অন্যদিকে এনসিপিও উপদেষ্টা আসিফের প্রত্যাশিত পদ দিতে রাজি নয়। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র শক্তি ও জাতীয় যুব শক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের মুখ্য সমন্বয়কারী পদ দেয়া হয়। এ পদে এখন দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন। মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি। স্থগিত হওয়া ওই কমিটিকে সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি রয়েছে। গুঞ্জন রয়েছে, আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণ অভ্যুত্থানে 9 দফার ঘোষক আব্দুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশেরও। আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্র শক্তির কোনো পদে নেই। সব মিলিয়ে দূরত্ব বাড়ছে অভ্যুত্থানের অন্যতম মুখ আসিফ ও এনসিপির মধ্যে। এনসিপিকে এতদিন বিভিন্নভাবে দিয়ে আসা সহায়তা আসিফ আগের মতো করছেন না বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। এনসিপি নেতাদের কেউ কেউ এও বলছেন, আসিফ অভ্যুত্থানী শক্তিগুলোর সঙ্গে বিট্রে করেছেন। আসিফ গতকাল ঢাকার 10 আসনের ধানমন্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন। গুঞ্জন রয়েছে তিনি আসনে নির্বাচন করতে চান। এ আসনে বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এতদিন আলোচনা ছিল কুমিল্লা 3 আসনে নির্বাচন করতে চান আসিফ। এ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। গুঞ্জন রয়েছে আসিফ বিএনপির হয়েও নির্বাচন করতে পারেন। কুমিল্লা 3 আসনে বিএনপি সিনিয়র নেতা ও জনপ্রিয় প্রার্থী থাকায় আসিফ ঢাকা 10-এ নির্বাচন করতে চাইছেন। 5 আগস্টে অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।
এরপর সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল গঠন থেকে শুরু করে পরবর্তী প্রক্রিয়ায় পেছন থেকে কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। শুরুতে উপদেষ্টারা নির্বাচন করবেন না বলা হলেও এখন তারা নির্বাচনমুখী। সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন নতুন এমন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।